শহরের নামকরা কোচিং সেন্টার ব্রাইট ফিউচার একাডেমি। নিট বা মেডিকেলের প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীরা এখানে হুমড়ি খেয়ে পড়ে। ক্লাসের পরিবেশটা পড়াশুনোর চেয়ে বেশি 5 স্টার হোটেলের লবির মতো। সবার হাতে লেটেস্ট মডেলের আইফোন বা দামি অ্যান্ড্রয়েড। ক্লাসের ফাঁকে বা লেকচারের মাঝেও সবার চোখ আটকে থাকে 6 ইঞ্চির ওই নীল পর্দার দিকে। রিলস, স্ন্যাপচ্যাট, গেম আর চ্যাটিং, এটাই এদের অক্সিজেন। এই হাইটেক জেনারেশনের মাঝখানে এক অদ্ভুত ব্যতিক্রম মুক্তা মণ্ডল। পরনে সাধারণ সালোয়ার কামিজ, মাথায় হিজাব আর হাতে কোনো স্মার্টফোন নেই। তার ব্যাগে থাকে একটা নোকিয়া বাটন ফোন, যা শুধুই বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলার জন্য। মুক্তার বাবা সামান্য স্কুল শিক্ষক। তিনি মেয়েকে শিখিয়েছেন, মা, দুনিয়াটা হাতের মুঠোয় দেখার জিনিস নয়, দুনিয়াটাকে নিজের কাজ দিয়ে জয় করতে হয়। ক্লাসের ব্রেক টাইম। সবাই কলেজ ক্যান্টিনে গোল হয়ে বসে ফ্রি ফায়ার খেলছে, কেউ ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। মুক্তা এক কোণে বসে টিফিন খাচ্ছিল। ক্লাসের সবচেয়ে স্টাইলিশ মেয়ে তানিয়া আর বখাটে ছেলে রকি মুক্তাকে লক্ষ্য করে হাসাহাসি করছিল। তানিয়া এগিয়ে এসে বলল, কিরে মুক্তা, তোর নাকি ইনস্টাগ্রাম আইডি নেই? তুই কি এলিয়েন নাকি? পৃথিবী এখন 5Gতে চলছে আর তুই 2G যুগের বটন ফোন নিয়ে ঘুরছিস, লজ্জা করে না? পুরো দলটা হো হো করে হেসে উঠল। মুক্তা মুখ তুলে শান্ত গলায় বলল, লজ্জা কেন করব তানিয়া? আমার ফোনটা স্মার্ট না হতে পারে, কিন্তু আমার ফোকাসটা স্মার্ট। তোমরা ফোনে অন্যের বানানো রিলস দেখে সময় কাটাও, আর আমি নিজের জীবনটাকে রিয়েল বানানোর চেষ্টা করছি। রকি টিটকিরি দিয়ে বলল, ওরে বাবা, ফিলোজফার। শোন, স্মার্টফোন ছাড়া এখন কেউ ডাক্তার হতে পারে না। সব নোটস তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে। তুই তো গ্রুপেই নেই, পাশ করবি কি করে? হাতাবেড়ি নিয়ে রান্নাঘরে যা। মুক্তা উঠে দাঁড়ালো। তার চোখে জল নয়, ছিল আগুনের স্ফুলিঙ্গ। সে বলল, রকি, নোটস মোবাইলে থাকলে সেটা মেমোরি কার্ডে জমা হয়, মাথায় নয়। আর ডাক্তার হতে গেলে দামি গ্যাজেট লাগে না, লাগে মেধা আর পরিশ্রম। তোমরা গুগল করে উত্তর বের করো, আর আমি বই পড়ে উত্তর মাথায় গেঁথে নিই। মনে রেখো, চার্জ শেষ হলে তোমাদের স্মার্টফোন আবর্জনা, কিন্তু আমার অর্জিত জ্ঞান কখনো সুইচ অফ হবে না। পরদিন তানিয়া ও তার বন্ধুরা দামি আইফোনে স্ন্যাপচ্যাট ফিল্টার দিয়ে সেলফি তুলছে। সে ইচ্ছা করে মুক্তার দিকে ক্যামেরা ঘুরিয়ে ভিডিও করতে শুরু করে। তানিয়া ব্যঙ্গ করে বলে, গাইজ দেখো, আমাদের কুইন অফ ডার্কনেস। আরে মুক্তা, তোর মুখে তো কোনো ফিল্টারই কাজ করবে না। তুই তো জন্ম থেকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জমানার মুকার। তোর জীবনটাই তো আনস্মার্ট। এই যে বোরখা পরে আছিস, দম বন্ধ হয়ে আসে না? আমাদের মতো একটু হাওয়া বাতাস লাগা, শরীরে রোদ লাগা। পুরো গ্রুপ হাসিতে ফেটে পড়ে। রকি পাশ থেকে বলে, আরে ও তো ব্যাটারি ছাড়া ফোন, ওর কি আর লাইটিং সেন্স আছে? মুক্তা খাওয়া বন্ধ করে টিস্যু দিয়ে মুখ মোছে। তারপর তানিয়ার ফোনের ক্যামেরাটা নিজের হাত দিয়ে নামিয়ে দেয়। মুক্তা তানিয়ার চোখে চোখ রেখে বলল, তানিয়া, দম আমার বন্ধ হয় না। দম বন্ধ হয় তাদের, যাদের শ্বাস নেওয়ার জন্য অন্যের লাইক আর কমেন্টের অক্সিজেন প্রয়োজন হয়। আর বললি ফিল্টারের কথা? শোন, আবর্জনার ওপর সুগন্ধি স্প্রে করলে সেটা বাগান হয়ে যায় না। আবর্জনা আবর্জনাই থাকে। তোরা অ্যাপ দিয়ে চেহারার দাগ ঢাকিস, কিন্তু মনের নোংরা দাগ ঢাকবি কি দিয়ে? ওটার তো কোনো অ্যাপ নেই রে। আমি নিজেকে ঢেকে রেখেছি, কারণ আমি জানি হীরের খনি মাটির নিচেই থাকে, আর সস্তা প্লাস্টিক সেটা রাস্তার ধুলোয় গড়াগড়ি খায়। আমার চরিত্রই আমার ফিল্টার, যার এক্সপায়ারি ডেট নেই। একদিন কোচিং শেষে বাসে বাড়ি ফিরছে মুক্তা। বাসে ভিড়। পেছনের সিটে তানিয়া আর তার বয়ফ্রেন্ড বসে মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিল এবং জোরে জোরে হাসছিল। বাসের অন্য যাত্রীরা বিরক্ত হলেও কেউ কিছু বলছে না। মুক্তা তাদের সামনে গিয়ে বলল, তানিয়া, এটা পাবলিক প্লেস। মোবাইলের এই নোংরামিটা নিজের ঘরের জন্য রাখো, এখানে ছোট বাচ্চারাও আছে। তানিয়া রেগে গিয়ে বলল, তুই তোর চরকা তেল দে হুজুরনি। তুই ব্যাকডেটেড বলে কি আমরাও সাধু সাজব? এটা আমাদের পার্সোনাল লাইফ। মুক্তা সবার সামনে স্পষ্ট গলায় বলল, পার্সোনাল লাইফ যখন পাবলিক বাসে চলে আসে, তখন সেটা আর পার্সোনাল থাকে না, সেটা হয়ে যায় সামাজিক অবক্ষয়। তোমরা যাকে আধুনিকতা বলছো, সেটা আসলে আসক্তি। তোমরা মোবাইল চালাও না, মোবাইল তোমাদের চালায়। এই যে দিনরাত স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, নিজের বাবা মায়ের মুখের দিকে শেষ কবে তাকিয়েছ? এই নেশা তোমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তোমরা টেরও পাচ্ছ না। বাসের কয়েকজন বয়স্ক মানুষ মুক্তার কথায় সায় দিলেন। তানিয়া অপমানে চুপ করে গেল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল মুক্তাকে দেখে নেবে। একদিন কমন রুমে তানিয়া আর তার বয়ফ্রেন্ড ভিডিও কলে রোম্যান্টিক কথা বলছিল। মুক্তা সেখানে নামাজ পড়ছিল।
নামাজের পর তানিয়া তাকে শুনিয়ে শুনিয়ে বলল, উফ, কি বিরক্তিকর। হুজুরনি, তুই কি জানিস প্রেম কি, ভালোবাসা কি? সারা জীবন তো এই এক বই আর জায়নামাজ নিয়ে কাটালি, কোনো ছেলের সাথে চ্যাটিং করলি না, লেট নাইট কল করলি না, তোর জীবনটা পুরো মরুভূমি। আমাদের দেখ কত কালারফুল লাইফ। মুক্তা জায়নামাজটা ভাঁজ করতে করতে তানিয়ার দিকে ফিরল। তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। মুক্তা খুব শান্ত স্বরে বলল, তানিয়া, চ্যাটবক্সে আই লাভ ইউ লেখা আর ইমোজি পাঠানোকে যদি তুই ভালোবাসা বলিস, তবে তোর জন্য আমার করুণা হয়। তোদের এই ডিজিটাল প্রেম তো ডেটা প্যাকের মতো, মেয়াদ শেষ হলেই সম্পর্ক শেষ। আমার জীবন মরুভূমি নয়, আমার জীবন একটা গভীর সমুদ্র। আমি আমার ভালোবাসা সস্তা করিনি। আমি চ্যাটিংয়ে সময় নষ্ট করি না, কারণ আমি জানি আমার জন্য এমন কেউ অপেক্ষা করছে যে আমাকে আমার শরীরের জন্য নয়, আমার গুণের জন্য সম্মান করবে। তোরা প্রেম করিস টাইম পাস করার জন্য, আর আমি নিজেকে তৈরি করছি জীবনটা সুন্দরভাবে পাস করার জন্য। মনে রাখিস, সস্তা হোটেলের দরজা সবার জন্য খোলা থাকে, কিন্তু রাজপ্রাসাদের গেট খোলার জন্য যোগ্যতা লাগে। পরীক্ষার বেশ কিছুদিন আগে স্যার ক্লাসে একটা কঠিন বায়োলজিক্যাল টার্ম জিজ্ঞেস করেছেন। কেউ পারছে না, সবাই লুকিয়ে বেঞ্চের নিচে মোবাইল টিপে গুগলে সার্চ করছে। রকি ফিসফিস করে উত্তরটা বের করার চেষ্টা করছে। স্যার মুক্তাকে জিজ্ঞেস করলেন। মুক্তা না দেখেই গড় গড় করে পুরো সংজ্ঞাটা বলে দিল। রকি ক্লাস শেষে বারান্দায় মুক্তাকে আটকে বলল, ওরে বাবা, মিস উইকিপিডিয়া, খুব তো ভাব দেখালি স্যারের সামনে, আসলে তো তোতা পাখির মতো মুখস্থ করেছিস। আমাদের দেখ, এক ক্লিকে দুনিয়া হাতের মুঠোয়। তোর ওই ভাঙা নোকিয়া দিয়ে তো ক্যালকুলেটরও চলে না, ডাক্তার হবে কি করে? এখনকার ডাক্তাররা ট্যাবে প্রেসক্রিপশন লেখে, আর তুই কি স্লেট পেন্সিল নিয়ে বসবি? মুক্তা মৃদু হেসে জবাব দিল, রকি, তোর এই 50,000 টাকার ফোনটার চার্জ শেষ হলে এটা একটা দামি খেলনা ছাড়া আর কিচ্ছু নয়, কিন্তু আমার ব্রেনের চার্জ কখনো ফুরোয় না। মেশিন নষ্ট হলে টেকনিশিয়ান লাগে, কিন্তু মানুষ নষ্ট হলে ডাক্তার লাগে। আমি নিজেকে সেই ব্যাপারের কাছে গুগল তোকে উত্তর দেয়, কিন্তু বুদ্ধি দেয় না। যেদিন ওটিতে রোগীর পেট কাটবি, তখন কি গুগল করে দেখবি হাউ টু সার্জারি? মেশিন নষ্ট হলে টেকনিশিয়ান লাগে, কিন্তু মানুষ নষ্ট হলে ডাক্তার লাগে। আমি নিজেকে সেই ডাক্তার বানাচ্ছি যে মেশিনের ওপর ভরসা করে না, নিজের মেধার ওপর ভরসা করে। মনে রাখিস, বাটন ফোন দিয়েও স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা যায়, যদি অপারেটরের মাথায় ঘিলু থাকে। কাল ফাইনাল মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা। সবাই অ্যাডমিট কার্ড নিয়ে আলোচনা করছে। রকি মুক্তার হাত থেকে তার নোট খাতাটা কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, এই খাতা পচে গেছে, এর কোনো দাম নেই, এখন সব পিডিএফের যুগ। তুই ডাক্তার হবি? তুই তো নার্স হওয়ারও যোগ্য নস। তোর মতো গিয়েও ভূত যদি ডাক্তার হয়, তবে আমি ডাক্তারি পড়াই ছেড়ে দেব। যা গিয়ে ঘুটে দে। মুক্তার ডাস্টবিন থেকে খাতাটা তুলল না, সে সোজা হয়ে দাঁড়ালো। পুরো করিডর নিস্তব্ধ। মুক্তা বাজ খায় গলায় বলল, রকি, তুই আমার খাতা ডাস্টবিনে ফেলেছিস, কিন্তু আমার জ্ঞান তো ফেলতে পারবি না। তুই আজ আমাকে আবর্জনা ভাবছিস? ঠিক আছে, চ্যালেঞ্জ রইল, মিলিয়ে নিস। আগামী 5 বছর পর এই গেও ভূতের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তোকে 3 মাস লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আর তখন তোর ওই দামি স্মার্টফোনে আমার নাম সার্চ করে দেখবি, বেস্ট নিউরোসার্জন ইন দ্য সিটি। আজ তুই আমার খাতা ফেলে দিয়েছিস, কিন্তু কাল সময় তোকে এমন আছাড় মারবে যে তোর ওই আইফোনও তোকে বাঁচাতে পারবে না। আমি আসছি রকি, খুব তাড়াতাড়ি আসছি, তবে স্টুডেন্ট হয়ে নয়, টপার হয়ে। রকি আর তানিয়া সারা রাত জেগে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নের সাজেশন খুঁজছে। ফেসবুকে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা নিয়ে গুজব ছড়াচ্ছে। তাদের চোখ লাল, মনোযোগ বিক্ষিপ্ত। পড়ার টেবিলে বসলেই মোবাইলে নোটিফিকেশন টুংটাং করে বাজছে। অন্যদিকে মুক্তার ঘরে কোনো নীল আলো নেই। সে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। সকালে মায়ের পায়ে সালাম করে পরীক্ষার হলে যাওয়ার জন্য তৈরি হলো। তার মস্তিষ্কে কোনো রিলসের গান বাজছে না, বাজছে শুধু অ্যানাটমি আর ফিজিক্সের সূত্র। রেজাল্ট বেরোলো। শহরের বুকে বিশাল হোর্ডিং পড়ল, মুক্তা মণ্ডল জেলায় প্রথম, রাজ্যে 10ম স্থান অধিকার করে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। রকি আর তানিয়া, তারা কোয়ালিফাইও করতে পারেনি। মোবাইলের নেশা, ভুল গাইডেন্স আর সময়ের অপব্যবহার তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। রকি বাবার ভয়ে বাড়ি ছেড়ে পালালো, আর তানিয়া ডিপ্রেশনে চলে গেল। 10 বছর পর শহরের সবচেয়ে বড় মাল্টি স্পেশালিটি হসপিটাল, ডক্টর মুক্তা মণ্ডল এখন নামকরা নিউরোসার্জন। তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য রোগীরা মাসখানেক অপেক্ষা করে। চেম্বারে বসে রোগী দেখছেন মুক্তা, হিজাব পরা, মার্জিত এবং আত্মবিশ্বাসী। হঠাৎ ইমার্জেন্সিতে একটা কেস এলো, ব্রেন স্ট্রোক। রোগীর অবস্থা খুব খারাপ। ডক্টর মুক্তা দ্রুত অপারেশন থিয়েটারে ছুটলেন।
6 ঘন্টার জটিল অপারেশনের পর রোগী বিপদমুক্ত হল। মুক্তা যখন ওটি থেকে বেরোলো, রোগীর আত্মীয়রা তার পায়ে লুটিয়ে পড়ল। ডাক্তার দিদি, আপনি ভগবান, আমার স্বামীকে বাঁচিয়ে দিন। মহিলাটির দিকে তাকিয়ে মুক্তা চমকে উঠল। জীর্ণ শীর্ণ চেহারা, চোখের নিচে কালি, পরনে মলিন সালোয়ার, কিন্তু মুখটা চেনা। তানিয়া? মুক্তা অবাক হয়ে ডাকল। মহিলাটি মুখ তুলে তাকালো। মুক্তাকে দেখে সে যেন ভূত দেখল। মুক্তা, আপনি ডক্টর মুক্তা? পাশে হুইল চেয়ারে বসে থাকা প্যারালাইজড রোগীটি আর কেউ নয়, সেই রকি। অতিরিক্ত গেমিং, রাত জাগা আর অনিয়মের ফলে হাই ব্লাড প্রেশার থেকে অল্প বয়সেই স্ট্রোক হয়েছে। তাদের সংসার এখন ধ্বংসের পথে। মুক্তা তানিয়াকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বসালো। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। মুক্তা, আমাদের মাফ করে দিস। সেদিন তুই ঠিক বলেছিলি। আমরা স্মার্টফোন দিয়ে স্মার্ট হতে গিয়েছিলাম, কিন্তু হয়েছি বোকা। ওই 6 ইঞ্চি স্ক্রিন আমাদের জীবন খেয়ে ফেলেছে। পড়াশুনো করিনি, কেরিয়ার গড়িনি, শুধু লাইক আর কমেন্টের পেছনে দৌড়েছি। আজ রকির এই অবস্থা, আমার সংসারে অভাব, আর তুই সেই বাটন ফোন ব্যবহার করেও আজ কোথায় পৌঁছে গেছিস? মুক্তা তানিয়ার হাতে এক গ্লাস জল দিল। তার কণ্ঠে কোনো রাগ নেই, আছে গভীর মমতা। সে বলল, তানিয়া, মোবাইল কোনো ভিলেন নয়। ভিলেন হলো আমাদের আসক্তি। আগুন দিয়ে রান্নাও করা যায়, আবার ঘরও পোড়ানো যায়। আমি মোবাইল ব্যবহার করিনি তা নয়, আমি নিয়েছিলাম, আর তোমরা নিয়েছিলে বিনোদনটুকু। ছাত্র জীবনে যে সময়টা তোমরা স্ক্রল করে কাটিয়েছ, সেই সময়টা আমি কলম পিষে কাটিয়েছি। আজ আমার হাতের এই স্ক্যালপেল, অর্থাৎ অপারেশনের ছুরি, সেই ত্যাগেরই ফসল। রকি হুইল চেয়ারে বসে অস্পষ্ট স্বরে বলল, ক্ষমা করে দিস বোন। মুক্তা হাসল। ক্ষমা চাওয়ার দরকার নেই, শুধু তোমাদের সন্তানদের এই ভুল করতে দিও না। ওদের হাতে মোবাইল দেওয়ার আগে ওদের হাতে বই আর নীতিশাস্ত্র তুলে দিও। মনে রেখো, ভার্চুয়াল জগতের 1000টা লাইক বিপদের সময় 1 বোতল রক্ত দিতে পারে না।